আমরা জেনারেলি যখন মহাভারত পড়ি বা শুনি বা বুঝি, সিরিয়ালে দেখি, বেশিরভাগ আমরা সিরিয়ালেই দেখি, তাতে কিন্তু শুরুটা সবসময় হয় শান্তনু থেকে, কিন্তু আসলে কিন্তু শান্তনু সত্যবতী বেশ খানিকটা পরে গিয়ে আসে এবং আস্তিক মুনি এসে এই যজ্ঞটা আটকান। যেই কারণে আমরা রাত্রিবেলা সাপের কথা বলে না আস্তিক আস্তিক বলো, এটার কারণটা হলো এটা, শিখণ্ডিনী হিসেবে জন্মগ্রহণ করে একটা রাতের জন্য ওর মধ্যে থেকে ফেমিনিটিটা নিয়ে নেওয়া হয়, কিন্তু যেহেতু সে ফিমেলি সেজন্য তাকে আক্রমণ ভীষ্ম করতে পারে না এবং ভীষ্ম বুঝতে পারে এটা হলো আমার কর্মফল আমার সামনে। গিয়ে একটা জায়গায় দেখাচ্ছে যে হাজার হাজার সোনার আংটি পড়ে রয়েছে, সেম আংটি, বলে খুঁজে নাও, বলে এটা কি ধরনের মজা হচ্ছে, আমি তো রামের আংটিটা চাই, বলে এগুলো সবই রামের আংটি, এগুলো সবই পাতালের ছিদ্র দিয়ে এখানে এসে পড়েছে, তুমি যে রামায়ণটা দেখছো এটা একটা রামায়ণ, এরকম দীর্ঘ পৃথিবীর বিভিন্ন সময় বারবার রামায়ণ হয়েছে, বারবার রাম এসেছে, বারবার মারা গেছে এবং এই পাতালে ওর আংটি প্রবেশ করেছে। গীতাতেও বারবার বলা হয়েছে যে যা হয়েছে আগেও হয়েছে, এটাও হচ্ছে এবং আগামীতেও এই ঘটনাটা আবার ঘটবে, কন্টিনিউ ঘটতেই থাকবে। সারা পৃথিবীর বিভিন্ন লোক বলেছেন যা নেই মহাভারতে তা নেই ভারতের সবকিছুই নাকি মহাভারতে আছে। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আমরা বৈঠক চ্যানেলে আরেকটা সেগমেন্ট নিয়ে আসছি। আমরা চেষ্টা করছি বিভিন্ন রকম এপিসোডস আপনাদের জন্য নিয়ে আসার জন্য, বিভিন্ন রকমের বিষয় নিয়ে আরও যাতে আমরা বিভিন্ন রকম এপিসোডস, বিভিন্ন রকম নলেজ, বিভিন্ন রকম বই, বিভিন্ন রকম ওয়ার্ল্ড লিটারেচার, এই সমস্তটাই আপনাদের অবধি পৌঁছে দিতে পারি। তো আজকে আমরা শুরু করছি প্রথম এপিসোড। আজকে আমার হাতে যে বইটা আছে, প্রত্যেক দিন জানেনই একটা বই থাকে আমার হাতে, এই বইটা দেখলে আপনাদের বহুল পরিচিত এবং খুবই পপুলার একটি বই, সেটি হলো দ্য ওয়ান অ্যান্ড অনলি মহাভারত। রাজশেখর বসু সারানুবাদটা আমার কাছে আছে এই মুহূর্তে। তো প্রেমাশিস, আমরা এপিকে কি করব সেটা নিয়ে একটু প্রথমে কথা বলি। না আসলে আমাদের দর্শকরা অনেকদিন ধরে বলছেন যে ফিকশন নিয়ে আমরা কেন আলোচনা করি না, তার একটা মোটামুটি একটা যুক্তি আমরা খাড়া করে দিয়েছিলাম এক সময়, কিন্তু আমার মনে হলো যে ফিকশন নিয়ে যদি কথা বলতেই হয় তাহলে যে ধরনের ফিকশনগুলো মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে ইতিহাসে, সেই ফিকশনগুলো নিয়ে কথা বলা উচিত। সেগুলো হচ্ছে মিথোলজিক্যাল স্টোরিজ। সেটা রামায়ণ হতে পারে, সেটা মহাভারত হতে পারে, ইলিয়াড ওডিসি হতে পারে, নর্স মিথোলজি হতে পারে, গ্রিক মিথোলজি হতে পারে, ইজিপশিয়ান মিথোলজি, সেমেটিক অন্যান্য ধর্মের মিথোলজি, আফ্রিকান মিথোলজি, এবং ভারতবর্ষে শুধু রামায়ণ মহাভারত না, বহু পুরাণ, এই সব কটা নিয়ে আমার মনে হলো যে, এবং এই গল্পগুলো খুব ইন্টারেস্টিং দু একটা দিক থেকে আমার মনে হয়। একটা হচ্ছে যে কেউ একজন লিখেছেন এটা বলা যায় না, গল্পগুলো সত্যি মিথ্যার মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। মানে মেজরিটি মানুষ ভারতবর্ষে এটাকে ইতিহাস বলে, এটা এবং রামায়ণকে ইতিহাস বলে। পুরাণের কথা ছেড়ে যদি আমি রামায়ণ মহাভারতের কথা বলি তাহলে এটাকে ইতিহাসই বলা হয়। হ্যাঁ, এবার সেটা ইতিহাস কিনা সেই চর্চা আমাদের না গিয়েও বলতে পারি যে রামায়ণ, আমার পার্সোনালি রামায়ণ মহাভারতের ঘটনা আদৌ ঘটেছিল কিনা তাতে আমার বিন্দুমাত্র আসে যায় না, কারণ রামায়ণ মহাভারতেরকে শুধু যদি মহাকাব্য হিসেবে ধরা যায় তাহলেও তার যা ম্যাচুরিটি এবং তার থেকে যত কিছু শেখার আছে সেটা ইতিহাস হলে তার থেকে বেশি কিছু আমার হবে না। রাইট। তো সুতরাং আমরা এই তর্ক বিতর্কতে ঢুকবোই না, আমরা এই তর্ক বিতর্কে ঢুকবো না। হলে হবে ওটা সত্যি, না হলেও ওটার ওটা অতটাই শিক্ষা দিয়ে যাবে। আর হ্যাঁ, দেখি তারপরে এর থেকে আমরা কি শিখতে পারি। এবং গল্পগুলো খুবই ইন্টারেস্টিং এবং কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় কথা বলতে বলতে আমরা বুঝতে পারবো যে আমরা সবাই আসলে একই গল্প শুনেছি। যে ছেলেটা বা যে মেয়েটা জার্মানিতে বড় হয়েছে, বা যে আফ্রিকাতে বড় হয়েছে, বা যে উত্তরপ্রদেশে বড় হয়েছে, বা যে বাংলায় বড় হয়েছে, সবাই বোধহয় কোথাও না কোথাও একই গল্পকে আলাদা আলাদা চরিত্রের নাম দিয়ে শুনেছি এবং আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে শুনেছি, কিন্তু গল্পের বেসিকটা একই থেকেছে। তো সেটা একটা, এবং আমাদের বই থেকেও যে আমরা সেপিয়েন্স দিয়ে শুরু করেছিলাম যেখানে, এবং ইমিডিয়েটলি আমরা একটা করলাম যেটা নেক্সাস, সেখানেও বারবার বলা হচ্ছে যে মিথোলজির খুব ইম্পর্টেন্স আমাদের জীবনে। তো যে সময় আসতে চলেছে তাতে আমাদের আরও নতুন নতুন মিথোলজি তৈরি হবে, তো সে সময় একটু পুরনো মিথোলজিগুলো দেখা যাক। এবং আমরা যেটা করব সেটা হলো আমরা কিন্তু এটাকে ধর্মের সঙ্গে লিঙ্ক না করে এই পুরো
এই সোল কানেকশন এপিক করতে চাই, আমরা চাই যে মহাভারতকে একটু অবজেক্টিভলি দেখা যাক এবং একটা অবজেক্টিভিটি দিয়ে দেখা যাক যে আমার কাছে এটা ইতিহাস হতে পারে, এটি কাহিনী হতে পারে, এটি কাব্য হতে পারে, হোয়াট এভার দ্যাট ইজ, সেটাকে সরিয়ে রেখে এটার ভেতর থেকে আমরা কি কি লাইফের লেসন পেতে পারি, আমার মনে হয় সেটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। তো মহাভারতের প্রথমটা একদম শুরুটা, সেই অর্থে শুরুতে প্রথম অবভিয়াসলি মহাভারতের নাম অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলি, মহাভারতের নাম প্রথমে ছিল জয়। মহাভারতের যে প্রথম লাইনটা সেটাতেই জয় বলে কথাটা বলা হয়, এবং বলা হয় যে জয় শব্দটা উচ্চারণ করার আগে স্পেসিফিক্যালি নর এবং নারায়ণের নাম নিয়ে, দেবী সরস্বতীর নাম নিয়ে এটা শুরু করতে হয়। এটা খুবই ধার্মিক দিক, কিন্তু তারপরে পুরো বিষয়টা খুবই একটা মাল্টিভার্সের লেভেলে চলে যায় বলে আমার মনে হয়। সেখানে একটা হলো সৌনকের কাছে সৌতী, তারপরে সেটা চলে যায় জন্মেজয়ের যজ্ঞে, জন্মেজয়ের কুরুক্ষেত্রের যজ্ঞে, সেখানে সৌতী পৌঁছে যান এবং সেখান থেকে আবার আরেকটা জায়গা আছে যেটা জন্মেজয়ের সর্পযজ্ঞ, যেখানে ফাইনালি বৈশম্পায়ন এই পুরোটা ন্যারেট করেছিলেন বলে জানা যায়। এবং এই পুরো বৈশম্পায়ন যখন ন্যারেট করেন, সেই ন্যারেশনটা শুনে সৌতী আবার এটা ন্যারেট করেন। না, তুই একটু একটু গুলিয়ে ফেলছিস। আমার মনে হয় যে যারা শুনছেন তারা এই সবকটা তিনটে যে আলাদা আলাদা গল্প বললি, তিনটে সম্বন্ধে আমরা সবাই কিন্তু সবটা জানি না। তো একটু একটু গল্পটাও বল, যে সৌতীর সাথে সৌনকের গল্পটা কি। সৌতীর সঙ্গে সৌনকের গল্পটা, আমার মহাভারতের শুরুর গল্পটা। তাহলে আমার ফেভারিট পার্টে আসা যাক, যেটা আমার ফেভারিট জিনিস গল্প বলা। মহর্ষি সৌনক নৈমিষারণ্য বা নৈমিষারণ্য বলে একটা জায়গা, সেখানে দ্বাদশ বার্ষিক যজ্ঞ করছিলেন। তো সেখানে লোমহর্ষণ বলে এক মুনির পুত্র সৌতী সেখানে আসে। এই সৌতীর অরিজিনাল নাম কিন্তু উগ্রশ্রবা। তো সৌতীকে প্রত্যেকে মুনিরা জিজ্ঞেস করেন যে তুমি কোত্থেকে আসছো, তো বলে যে আমি জন্মেজয়ের সর্বযজ্ঞে গেছিলাম, সেখানে বৈশম্পায়নের মুখে একটা মহাভারতের কথা শুনেছি, যেটা কৃষ্ণদ্বৈপায়ন রচিত, মানে যাকে আমরা ব্যাসদেব বলে চিনি। এবার সৌতী বলে যে আপনারা কি শুনতে চান আমার কাছ থেকে, আপনারা সবাই, কারণ আমি পুরাণ কথক হিসাবে পরিচিত, আমি সবসময় পুরাণের কথা বলি। তো এরা বলে যে না, তুমি না আমাদেরকে বেশ একটা মহাভারতের গল্প বলো তো, যেই গল্পটার কথা তুমি বললে, কি কুরু পাণ্ডবের যুদ্ধ টুদ্ধ হয়েছিল বলে, তো সেইটা বলো। তো সৌতী প্রথম শুরু করে যে আচ্ছা তাহলে শুনুন, মানে মাল্টিভার্সটা কোথায়, সেটা হলো সৌতী সৌনককে বলছে জন্মেজয়ের সর্বযজ্ঞে বৈশম্পায়ন, যিনি নাকি ব্যাসদেবের শিষ্য, তিনি ব্যাসদেব রচিত মহাভারতের কথা বলছে। তাহলে বুঝতে পারছিস মাল্টিভার্সটা কোন লেভেলে। সে যাই হোক, তো সৌতী সবাইকে বললেন যে কুরুক্ষেত্রে জন্মেজয় তার 3 ভাইয়ের সঙ্গে একটা যজ্ঞ করছিলেন, সেখানে ঢুকে পড়ে একটা কুকুর। এই কুকুর এসে ঢুকে পড়লো এবং যথারীতি যজ্ঞে কুকুর আসাতে তাকে একদম মারা হলো, তাকে বললো তাড়ানো হলো, যেরকম এখনও হয়ে থাকে। তাড়ানো হওয়াতে সে তার মাকে গিয়ে বলল যে আমাকে মারা হচ্ছে। মায়ের নাম কি? সরমা। এবার মা সরমা কাছে গিয়ে বললো আমাকে মারা হয়েছে। তো সরমা বললো তোমায় কেন মারা হয়েছে, তুমি নিশ্চয়ই কোনো দোষ করেছিলে। কারণ তখনকার দিনে বা এই পুরো বইটার মধ্যেও বা মহাভারতের পুরো গল্পতেই সবসময়ই ধর্ম, মানে ধর্ম বলতে আমি রিলিজিয়নের কথা কিন্তু বলছি না, ধর্ম ও ধর্মের একটা খুব বেশি গিয়ে আছে। সেটাকে যদি খুব স্পেসিফিক্যালি বলতে হয়, তাহলে মরাল ইমমরাল বলা যেতে পারে, বাট তার চেয়েও এটা ডিপার। সেটা আমরা আস্তে আস্তে যতগুলো এপিসোড করবো আমরা জানতে থাকবো। কিন্তু কর্মেরও একটা কনসেপ্ট আছে। একটা ধর্ম, মোক্ষ, কাম, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টে জিনিসকেই মেজরলি করা হয়। কর্ম ফল, অভিশাপ, তার এইসব তো আছেই। কিন্তু আবার গল্পটায় ফিরি, কুকুরটি এলো, কুকুরটি মার খেলো এবং মার খেয়ে মাকে গিয়ে বললো, মা বললো যে তুমি নিশ্চয়ই দোষ করেছো, সেই জন্যই মেরেছে, কারণ যজ্ঞ যে করছে সে তো ধার্মিক লোক, সে তো তোমাকে এমনি এমনি মারবে না। ও বলে না, আমাকে বিনা দোষেই মারা হচ্ছে। তো বলে না আমি এটাতে বিশ্বাস করছি না, চলো আমি যজ্ঞস্থলে গিয়ে জিজ্ঞেস করবো। আর কুকুরের মা সরমা সে এসে দেখলো যে ব্যাপারটা ইনভেস্টিগেট করে দেখলো ব্যাপারটা আসলেই বিনা দোষে মারা হয়েছিল, এবং তাতে সে খুবই রেগে গেল এবং জন্মেজয়কে শাপ দিল, তোমার উপর একটি অতর্কিত বিপদ এসে পড়বে, না হঠাৎ করে একটা বিপদ এসে পড়বে। এই অভিশাপ শুনে অবভিয়াসলি জন্মেজয় খুব চিন্তা হলো এবং তিনি হস্তিনাপুরে ফিরে এসে, তখন একটা সাপ মোচনের গল্প ছিল। জন্মেজয় তারপর নিজের সাপ কী করে মোচন করবেন, সেটার আগে আরেকটা ইনফরমেশন দিদি, অনেকেই হয়তো জানেন, তবু একটু জানিয়ে দিই। সেটা হলো সারমেয় বলে বারবার কুকুরদের বলা হয়, তার কারণ হলো তারা সরমার পুত্র,
বা সরমার পুত্র মানে সন্তান, সন্তান। সরমার সন্তান বলে তাদেরকে সারমেয় বলা হয়। তো কামিং ব্যাক টু জন্মেজয় তখন মৃগয়া করতে গিয়ে সুতশ্রবার আশ্রমে গেলেন এবং গিয়ে বললেন যে আপনার পুত্র সোমশ্রবাকে আমাকে পুরোহিত হিসাবে দিন, তো আমি একটা যজ্ঞ করবো যাতে আমার সাপমোচন হতে পারে। এটা হলো ফার্স্ট গল্প। এবার তারপর জন্মেজয় কিভাবে পৌঁছায় সেগুলোতে আছে, এবং তারপরে এখান থেকে চলে যায় আরুণী, উপমন্যু এবং উদ্দালকের গল্পে, সেটা গুরু পরম্পরার গল্প। তো শুরুটা আসলে এখান থেকে আমরা জেনারেলি যখন মহাভারত পড়ি বা শুনি বা বুঝি বা সিরিয়ালে দেখি, বেশিরভাগ আমরা সিরিয়ালেই দেখেছি, তাতে কিন্তু শুরুটা সবসময় হয় শান্তনু থেকে, শান্তনু সত্যবতী থেকে। কিন্তু আসলে কিন্তু শান্তনু সত্যবতী বেশ খানিকটা পরে গিয়ে আসে। তো এই জন্মেজয়টা কে? হ্যাঁ, জন্মেজয় হলো পরীক্ষিতের পুত্র। পরীক্ষিত কে? পরীক্ষিত হলো অভিমন্যুর পুত্র। আচ্ছা, জন্মেজয় হচ্ছে অভিমন্যুর নাতি। ওকে। এবং পরীক্ষিত হলো অর্জুনের নাতি। হ্যাঁ, রাইট। এবার এখানে আবার সবগুলোই কানেক্টেড অদ্ভুতভাবে। সেটা হলো অভিমন্যুর যে গর্ভ, তাকে অ্যাটাক কে করেছিল? অশ্বত্থামা। 5 পুত্রকে মেরে দেওয়ার পর ও ভেবেছিল যে পাণ্ডবদের সমস্ত মানে কি বল বংশ লোপ করে দিলাম, কিন্তু সেই সময় ও খবর বুঝতে পারে যে একটা গর্ভ তো আছে, কারণ অভিমন্যুর পুত্র উত্তরার গর্ভে স্টিল দেয়ার। তখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে এবং ব্রহ্মাস্ত্রটা উত্তরার গর্ভে যায় এবং শ্রীকৃষ্ণ ফাইনালি গিয়ে সেটাকে মানে অশ্বত্থামার কপাল থেকে মণি খুলে নেন। সেটা রিসেন্টলি বোধহয় আপনার কালকি বলে একটা সিনেমাতেও দেখেছেন। বাট গল্পটা এটাই যে অশ্বত্থামাকে বলে তুমি চিরজীবন, মানে তুমি অমরত্ব লাভ করলে তুমি কোনোদিন মরবে না, মানে জরা ব্যাধি সমস্ত কিছু তোমার মধ্যে দিয়ে যাবে, কিন্তু তুমি মৃত্যু তোমাকে টাচ করতে পারবে না। এই পরীক্ষিত, তারপর এই উত্তরার ছেলে পরীক্ষিত, সেই পরবর্তীতে মানে বড় হয়ে কুরু বংশের নেক্সট হয় এবং সে নিজের মতো করে রাজত্ব চালাতে থাকে। এ হলো পরীক্ষিত, আর তারই ছেলে জন্মেজয়। এবং কি ইন্টারেস্টিং বিষয়টা, জন্মেজয় সর্পযজ্ঞের কথা আমরা শুনেছি অনেকে, যে জন্মেজয় একটা যজ্ঞ করেছিল যেটা সর্পযজ্ঞ, যেখানে নাকি যজ্ঞ করে সমস্ত সর্পকুল, সর্প মানে সাপ, সব সাপ এসে ওই যজ্ঞের আগুনে আহুতি দেওয়া নিজেই দেওয়া শুরু করে, মানে যজ্ঞটাই এত পাওয়ারফুল। এবং আস্তিক মুনি এসে এই যজ্ঞটা আটকান, যেই কারণে আমরা দেখবি রাত্রিবেলা সাপের কথা বলে না আস্তিক আস্তিক বলো। আচ্ছা, কথাটা শুনেছিস নিশ্চয়ই। এটার কারণটা হলো এটা, যে আস্তিক মুনি অ্যাকচুয়ালি ওখানে এসে সাপেদের বাঁচিয়েছিলেন। কেন বাঁচিয়েছিলেন? কেন বাঁচিয়েছিলেন সেটা তো আসবো, তার আগে এটাতে আসি যে সর্পযজ্ঞই কেন করলো জন্মেজয়, কেন সব সাপের উপর তার রাগটা কোথা থেকে হলো? তক্ষক নাম শুনেছিস নিশ্চয়ই, আমরা যত মহাভারতের গল্প বা সিরিয়াল বা যেটাই দেখে থাকি, তক্ষক বলে এক নাগের নাম আমরা শুনেছি, যে নাকি খুবই বিষধর, যে নাকি কর্ণের তীরের ডগায় বসেছিল অর্জুনকে মারার জন্য। অর্জুনের উপর তার ক্ষোভ ছিল বিকজ খাণ্ডব দহন, আরও অনেক ডিটেল প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কানেকশন আছে। তো আমরা সেখানে না গিয়ে যেখানে আসি, এটা হলো তক্ষক অর্জুনকে মারতে পারেনি। তক্ষকের রাগ এই কুরুবংশের উপর অনেক দিন ধরে, তার কারণটা বেসিক্যালি যেটা ছিল সেটা হলো অর্জুন এবং কৃষ্ণ মিলে খাণ্ডব দহন করেছিল। অগ্নি এসে চেয়েছিলেন যে আমি ঘি খেয়ে অগ্নিতে ঘি দেওয়া হয়, তাহলে প্রচুর দিনের একটা যজ্ঞে আমি ঘি খেয়ে আমার উদরময় হয়েছে, মানে আমার অসুবিধা হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে। এবং সেখানে বলেন যে আমি এই বন দহন করে এখানকার পশু পাখিদের খেতে চাই। তো সেখানে ওই অর্জুন এবং কৃষ্ণ একটা খাণ্ডব দহন করলেন। এই খাণ্ডব বনে থাকতে হলো তক্ষক। আচ্ছা, তক্ষক সেই সময় ছিল না, কিন্তু তার বউ এবং ছেলে এই দুজন ছিল, এরা মারা যায়। এবং তার ফলে তক্ষকের ওই রাগটা থেকেই গেছিল, যেই কারণে ও অর্জুনকেও মারতে চেয়েছিল, অর্জুনকে মারতে পারেনি। এছাড়াও একটা
উপমন্যু, আরুণী, বেদ, এই তিনজনের একটা গল্প আছে প্রথম অধ্যায় আদি পর্বে। সেই গল্পের সঙ্গেও তক্ষকের একটা কানেকশন আছে। কিন্তু মেজরলি তক্ষক একটা কারণে পরীক্ষিতকে মারার সুযোগ পায়, কারণ পরীক্ষিতের উপর একটা অভিশাপ আছে। সেই অভিশাপ কি আমরা পরে জানবো। ওকে, এবার মারতে তো চেয়েছে। কাশ্যপ মুনি এই ঘটনাটা জানতে পেরে পরীক্ষিতকে বাঁচাতে যাচ্ছিলেন। তো পরীক্ষিত তক্ষক কাশ্যপ মুনিকে যেতে দেন না, আটকে দেন। তারপর যখনই পরীক্ষিত জানতে পারে যে এই ঘটনাটা, এই থ্রেটটা ওর লাইফের উপর আছে, ও যেটা করে সেটা হলো একটা মহল বানায় একটা স্তম্ভের উপর, যাতে কোনোভাবেই কোনো সাপ ওর মধ্যে না ঢুকতে পারে। বেহুলা লক্ষিন্দরে ছিল যে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে ব্যাপার ছিল, ওরকমও তক্ষকও তাই করে। এই আমাদের পরীক্ষিতও তাই করে। পরীক্ষিতের বলেছিল 7 দিনের মধ্যে মার, তিনি মারা যাননি। তক্ষক এসে পৌঁছতে পারেনি। তিনি একটা ফল ভক্ষণ করতে যান এবং ফলের উপরে ছোট্ট একটা পোকা থাকে। ওই পোকাটা তিনি ভাবেন এই পোকা আমার কি করবে। এই ছোট পোকাটাই ছিল তক্ষক, হ্যাঁ, এবং পরীক্ষিতকে মেরে দেয়। এই গল্পটা যখন জন্মজয় পুরোটা জানতে পারে, তখন সে করে সর্পযজ্ঞ। ওকে, যেখানে বৈশম্পায়ন আসে, বৈশম্পায়ন এসে আসলে এই পুরো গল্পটা ব্যক্ত করেন, যেটা মহাভারতের গল্প। আচ্ছা, মানে পুরোটাই ফ্ল্যাশব্যাক। পুরোটাই ফ্ল্যাশব্যাক, এবং ফ্ল্যাশব্যাকেরও ফ্ল্যাশব্যাক আছে। উপক্রমণিকাতে বেদব্যাসের কথা বলা হয়েছে যে গণেশের সঙ্গে গণেশ লিখতে চেয়েছিলেন, গণেশকে বুঝে লিখতে হতো। গণেশ যদি বুঝে না লিখতে পারে, তাহলে গণেশ বলেছে আমার কলম থেমে গেলে আমি লিখব না। তো বলেছে ঠিক আছে, আপনার কলম থামবে না, কিন্তু আপনি যখন লিখবেন বুঝে লিখবেন। তো সেখানে 8000 কূট শ্লোক ছিল, যে কূট শ্লোক ব্যাসদেব নিজেই বলেছেন শুধু আমি আর সুখদেব, মানে আমি আর আমার ছেলে ছাড়া কেউ বোঝে না, আর সঞ্জয় বুঝলেও বুঝতে পারেন, এরম বলেছিল। তো সেখান থেকে এই পুরো একটা, মানে কি বলবো, এটাকে যদি বেস বলা যায় তাহলে বেসটা এরকম। তো এই যে তাহলে তুই মাল্টিভার্সের কথা বলছিস, মাল্টিভার্সটা এলো কোত্থেকে? মাল্টিভার্স মানে দেখ, সবাই জানে বেদব্যাস বা ব্যাসদেব, যেটাই বলা হোক, তিনি রচনা করেছেন। অথচ তিনি একজন খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার মহাভারতের, এবং তিনি এমন এমন সময় এসছেন, এমন এমনভাবে নিজের প্রেজেন্স রেখেছেন, যেখানে তার মানে তিনি ওই ইউনিভার্সের পার্ট। তার মানে একদিকে উনি সাক্ষী, আবার একদিকে উনি আবার লিখছেন। আবার লেখাটা আমরা ডিরেক্টলি যখন লেখা হচ্ছে, মানে লিখেছেন উনি, কিন্তু এটা বলছেন না একদা এক রাজা ছিলেন, এইভাবে কিন্তু ব্যাপারটা ব্যক্ত হচ্ছে না। ব্যক্ত কিভাবে হচ্ছে, এদেরই এক ডিসেন্ডেন্টের যজ্ঞে এসে তাদের পূর্বপুরুষের কথা বলার জন্য ব্যাসদেবের এক শিষ্য ব্যাখ্যা করছেন। বুঝতে পেরেছিস কতগুলো লেয়ার্স? ইন্টারেস্টিং। মানে টাইমের হিসেবে অনেকগুলো লেয়ারিং আছে, কখন কোনটা ঠিক কোন সময় লেখা হয়েছে বা এরকম কোনো জায়গা বলা হয়নি। মানে যদি ব্যাসদেব এটা লিখে থাকে, তাহলে সেটা কি করে লিখতে পারে যে আমার এক শিষ্য গিয়ে, আমি এখন আর নেই, আমার এক শিষ্য গিয়ে একজনকে বলছে এই গল্পটা যেখানে আমি আছি। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য মাল্টিভার্স আই এম টকিং অ্যাবাউট। এই টাইমের স্কেলটাতে আমার মনে পড়লো যে মানে সত্যি এই ইন্ডিয়ান এপিকগুলো, রামায়ণ মহাভারতের স্পেসিফিক্যালি, টাইম নিয়ে কিন্তু খুব খেলা হয়েছে। হ্যাঁ, যেমন মহাভারতের ক্ষেত্রে এগেইন ফ্ল্যাশব্যাক, কোনটা ফ্ল্যাশব্যাক, কোনটা ফ্ল্যাশ ফরওয়ার্ড, কোনটা ফিউচার পাস্ট, এই টাইম স্কেলটা নিয়ে খুব যেমন করা হয়েছে। রামায়ণের ক্ষেত্রে আমার এটাতে মনে পড়লো একটা গল্প। এখন তো আমরা একটা রামায়ণে বিশ্বাস করতে শেখানো হচ্ছে আমাদেরকে। রামায়ণ কোথায় শেষ হয় সেই গল্পটা তোর জানা আছে তো? এক্স্যাক্টলি রামায়ণ কোথায় শেষ হয়? সীতার পাতাল প্রবেশ কিন্তু রামায়ণের শেষ নয়। একদম। সেই গল্পটা একটু বলবো? বল। ওটা ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং গল্প। সেটা হচ্ছে রাম বসে আছেন, সীতার পাতাল প্রবেশ হয়ে গেছে, রামের হাত থেকে একটা আংটি হঠাৎ খসে পড়লো, এবং যেখানে পড়ে সেখানে একটা গর্ত হয়ে যায়, গর্ত হয়ে আংটিটা পাতালে প্রবেশ করে। তো রাম তখন হনুমানকে বলে তাহলে এটা নিয়ে আসার বন্দোবস্ত করা হোক। তো হনুমান চলে যান পাতালে। হনুমান যেহেতু নিজের সূক্ষ্ম শরীর ধারণ করতে পারতেন, ছোট হয়ে ওই গর্ত দিয়ে উনি নেমে যান পাতালে। এদিকে সে সময়
ব্রহ্মা এসেছেন রামের সাথে দেখা করতে। তো ব্রহ্মা আসেন, এসে বলেন যে, রামকে বলছেন যে রাম এবার তুমি চলো, এই যে আংটিটা পড়ে গেছে এটা হচ্ছে একটা সিমটম, মানে এটা একটা সিগন্যাল যে এবার তোমার শেষ জীবন, এবার তোমাকে আমার সাথে। এবং ব্রহ্মা ঢোকার সময় লক্ষণকে বাইরে পাহারায় রেখে যান, বলে যে কাউকে ঢুকতে দেবে না ঘরে, যদি কেউ ঢোকে এই কথাটা বলার সময় তাহলে পরে কিন্তু তোমার শিরচ্ছেদ হবে। তো ব্রহ্মা বললেন যে রাম এবার চলো, তো এটা হচ্ছে নিয়ম যে এই আংটিটা যখন পড়ে গেছে তার মানে এটাই তোমার জীবনের শেষ, এবার তুমি আমার সাথে চলো, তোমার জীবন শেষ। তো রামও এটা নিয়ে একটু কন্টেমপ্লেট করছেন, এমন সময় কে এলেন, একজন মুনি ঋষি কেউ একজন এলেন, কোথায় বশিষ্ঠ এলেন, লক্ষণকে বললেন যে আমাকে ঢুকতে দাও। লক্ষণ বলছেন না, এটা আমার আদেশ নেই। তখন সে লক্ষণকে বললেন রাম কিন্তু মারা যাবে, এটা হচ্ছে ওদের মধ্যে আলোচনা হচ্ছে, প্লিজ আমাকে ঢুকতে দাও। মানে প্লিজ বলেননি, আমি বলছি আর কি। তো লক্ষণও শুনে একটু বিচলিত হলেন, তখন ঢুকলেন, ততক্ষণে কথা হয়ে গেছে, এবার অবভিয়াসলি রামকে মারা যেতে হবে। তো লক্ষণ তখন বলছেন যে কিন্তু কথা তো ছিল আমি কাউকে ঢুকতে দিলে পরে আমাকে আমার শিরচ্ছেদ করা হবে, আমাকেও শিরচ্ছেদ করা হোক। রাম বলছে না না, এটা তো সম্ভব না, তুমি তো আমার প্রাণের মায়া করেই এসছো। তো লক্ষণ তখন বলছেন যে না, তুমি তো নিজের ধর্ম রক্ষার জন্য নিজের বউ স্ত্রীকেও, মানে স্ত্রী পুত্রকেও ছাড় দাওনি, তো আমাকে কেন ছাড় দেবে? আর আমি শেষনাগের অবতার হয়ে এসেছিলাম তোমার সাথে থাকার জন্য, তোমার জীবন শেষ, আমিও চলে যেতে চাই। তো যাই হোক, শিরচ্ছেদ হচ্ছেন, রাম চলে যাচ্ছেন। এরকম সময় পাতালে যখন প্রবেশ করেছে, তো পাতাল লোকের যে রাজা সে আবার একটু প্রাণী ভক্ষণ করতে ভালোবাসে। তো ওরকম ছোটো একটা বাঁদর দেখে তাকে প্লেটে করে সাজিয়ে এনে দেওয়া হয়েছে পাতাল লোকের রাজার কাছে। তিনি বুঝতে পেরেছেন এর হনুমান। তো হনুমান আবার নিজের মানে আকার ধারণ করে বলছে যে আমি আংটি খুঁজতে এসেছি রামের, আমাকে আংটিটা দাও, আমি নিয়ে যাব ফেরত। তো এই সেই কথাবার্তা হচ্ছে, দিচ্ছে না। তখন পাতাল লোকের রাজা বলছেন যে না, তো হনুমান ইনসিস্টেন্ট যে না, দেখাতেই হবে এবং আংটি দিতেই হবে, দেবে না কেন রামের আংটি? তো বলছে আচ্ছা চলো। কি একটা জায়গায় দেখাচ্ছে যে হাজার হাজার সোনার আংটি পড়ে রয়েছে, সেম আংটি। বলে খুঁজে নাও। বলে এটা কী ধরনের মজা হচ্ছে, আমি তো রামের আংটিটা চাই। বলে এগুলো সবই রামের আংটি, এগুলো সবই পাতালের ছিদ্র দিয়ে এখানে এসে পড়েছে। তুমি যে রামায়ণটা দেখছো এটা একটা রামায়ণ, এরকম দীর্ঘ পৃথিবীর বিভিন্ন সময় বারবার রামায়ণ হয়েছে, বারবার রাম এসেছে, বারবার মারা গেছে এবং এই পাতালে ওর আংটি প্রবেশ করেছে। ঠিক, এবং প্রত্যেকবার হনুমান এসছে, প্রত্যেকবার তুমি হনুমান এখানে বিস্মিত হয়ে যাও, আবার নতুন করে তোমায় মনে করাতে হয়। তো এখানে রামায়ণের শেষ। তো এখানেও একটা টাইম সাইকেলের একটা কনসেপ্ট কিন্তু রয়েছে। মজা হলো ইন্ডিয়ান মিথোলজি বা ইন্ডিয়ান মিথোলজি যদি বলি এটাকে, বা ইন্ডিয়ান এপিকের বা রামায়ণ মহাভারতের সাইক্লিং বিষয়টা আমাদের ওভারঅল ফিলোসফিতেই, সনাতন ফিলোসফিতে খুব বারবার ঘুরে ঘুরে এসছে। কিন্তু সব সময় বলা হয় যে মানে আমাদের জীবনটা একটা চক্র, জীবন চক্র বলা হয়। গীতাতেও বারবার বলা হয়েছে যে যা হয়েছে আগেও হয়েছে, যা হচ্ছে আগেও হয়ে, মানে এটাও হচ্ছে এবং আগামীতেও এই ঘটনাটা আবার ঘটবে, কন্টিনিউ ঘটতেই থাকবে। বুদ্ধর ফিলোসফিতে, বুদ্ধর একটা গল্প আছে, খুব ইন্টারেস্টিং গল্প। বুদ্ধকে একজন এসে জিজ্ঞেস করে, আচ্ছা এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে এই ব্যাপারটা এটা কি? তো বলতে তুমি জানতে চাও? বলে হ্যাঁ। বলে তাহলে সমুদ্রের সামনে যাও। বলে গিয়ে একটা আজলাতে জল তোলো। বলে তারপর? বলে সেই আজলা তুলে যখন জলটা তোমার হাত থেকে পড়ে যাবে, তুমি জানবে কয়েক কোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার হাত থেকে পড়ে গেল, এবং ওই সমুদ্রে কয়েক কোটি কোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ প্রতি মুহূর্তে জন্মাচ্ছে, মারা যাচ্ছে, জন্মাচ্ছে, মারা যাচ্ছে। আরেকটা খুব ইন্টারেস্টিং গল্প আছে, সেটা শ্রীরামকৃষ্ণের। তোতাপুরী শ্রীরামকৃষ্ণের কাছে আসে। তোতাপুরী তো অবভিয়াসলি আমরা নাগা সন্ন্যাসীতে আলোচনা করেছি পুরী মঠ নিয়ে। তোতাপুরী তো একেবারেই মানে শঙ্করাচার্যের ঘরানা থেকে আসা একটা মানুষ।
উনি এসে বলেন তুমি কি বলছো, তুমি কি ঠাকুর দেখেছো, তুমি কি ঈশ্বর দেখেছো? কারণ উনি তো অদ্বৈতবাদের কথা জানেন। হুম হুম উনি বলছেন যে আমি, লেটস টক ফিলোসফি, তো তুমি কিভাবে তোমার মাকে দেখো? রামকৃষ্ণ ওর দিকে তাকিয়ে কিছুক্ষণ আগে বলছে, এই তো একটু আগেই দেখলাম ওই জলের মধ্যে মাকে দেখলাম নিজের সন্তান জন্ম দিতে আর পরমূর্তিতে সেটাকে ভক্ষণ করতে। তোতাপুরি বহুক্ষণ তাকিয়ে থাকে রামকৃষ্ণের দিকে, তারপর অ্যাকচুয়ালি দে হ্যাভ দেয়ার এক্সাইল, মানে ওখান থেকে ওরা এক্সাইলে চলে যায় যেখানে তোতাপুরি রামকৃষ্ণ একসাথে থাকে, এবং রামকৃষ্ণ সেখানে অন্যরকম তন্ত্র সাধনার দিকে ঢোকে, যেটাতে অদ্বৈত বেদান্তের একটা ইয়ে থাকে। তোতাপুরি মানে অ্যাকচুয়ালি যেটা সেই সময় রামকৃষ্ণকে বলেছিল বলে শোনা যায়, সেটা হলো যে তুমি উইথ এ ইনস্ট্যান্স এতটুকু সময়ের মধ্যে সৃষ্টির আসল রহস্য বলে দিলে। ইটস অলসো সাইক্লিক্যাল, যে মা নিজের সন্তানের জন্ম দিচ্ছে, আবার তাকে ভক্ষণ করছে, আবার সেই সন্তানের জন্ম হচ্ছে। সো এইটা তো মহাভারতের মধ্যে প্রচুরবার ঘুরে ফিরে আছে। আরেকটা জিনিসও আছে খুব ইন্টারেস্টিংলি মহাভারতের মধ্যে, সেটা হলো কি করা হচ্ছে এবং তার ফল হিসাবে কর্ম। কর্ম এবং কর্মের ফল। হুম, প্রত্যেকটা এখানে পরজন্ম আছে, এখানে পরজন্মের ব্যাপার আছে। তোকে যদি বলি কর্মফলের ব্যাপারে তোর সবচেয়ে আগে কোনটা মনে পড়ে মহাভারতের কর্মফল হিসাবে যদি বলতে হয়? বিশ্ব। হ্যাঁ, ভীষ্মের কথাটাই সবচেয়ে আগে মনে পড়ে। সেই বিখ্যাত গল্প অনেকেই জানেন, বাট আবার আমরা একটা জিনিস সবসময় বলি যে মহাভারত যতবার বলা হোক তা কোনোদিনও পুরনো হয় না, এবং প্রত্যেকবারই শুনতে ভালো লাগে বা বলতেও ভালো লাগে। এবং তুই তো জানিসই মহাভারত আমার একটা খুবই কাছের একটা এপিক, এবং আমি বারবার পড়তেই থাকি। তো ভীষ্ম কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বালিকা এবং অম্বিকাকে নিয়ে তিনি অপহরণ করলেন। তার কারণ হলো তার যে ভাই, মানে শান্তনুর যে আরেক পুত্র, সত্যবতীর দ্বারা পুত্র, যে তার মধ্যে বিচিত্রবীর্যের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য তাদেরকে নিয়ে আসা হয়। তার আগে শান্তনুর আরেক পুত্র চিত্রাঙ্গদ, তিনি একটি যুদ্ধে প্রাণ হারিয়েছেন, তো এবার বংশ তো বাড়াতে হবে। 3জনকে নিয়ে আসা হয়। অম্বা বলে যে আমি কিন্তু অলরেডি, মানে শাল্ব বলে একজন রাজা আছে, তাকে কিন্তু আমি আমার প্রতি মন থেকে বরণ করে নিয়েছি, আমাকে ছেড়ে দেওয়া হোক। বিশ্ব বলে ঠিক আছে তুমি চলে যাও, আগেই বললে হতো তুমি প্রেম করো, তার আমি আনতামই না তোমাকে। ব্যাপারটা তো এরকম। চলে যায়। শাল্ব সেই সময় সে ফেমিনিজম ছিল না হুম অবভিয়াসলি। সেই সময় শাল্ব বলে না, আই ক্যানট অ্যাকসেপ্ট ইউ, আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। তার কারণ হলো যে অলরেডি ভীষ্ম তোমাকে অপহরণ করে নিয়ে গেছে, তো এটা আমার জন্য একটা রাজা হিসাবে আমার এটা ঠিক লাগছে না। এর অম্বা পরে ফাপড়ে, অম্বা কী করবে বুঝতে পারে না। ও ভীষ্মর কাছে গিয়ে বলে যে আপনি আমাকে বিয়ে করুন। সেই সময় তো ও কাশি তো ফিরে যেতে পারবে না, রাইট। কারণ স্বয়ম্বর থেকে যে একবার চলে এসছে তার তো আর কোথাও যাওয়ার নেই। ভীষ্ম বলে আমি তো কোনোদিন বিয়ে করতে পারবো না, আমি তো শপথ করেছিলাম। তার কারণ হলো শান্তনু যখন সত্যবতীকে বিয়ে করতে চান, সত্যবতীর একটাই শর্ত ছিল, যাতে রাজা আমার ছেলেই হয়। হুম সেজন্য ভীষ্ম বলে যে আমি তো রাজা হবই না, আমার যাতে কোনো ছেলেও না হয় ভবিষ্যতে যে রাজার দাবিদার হবে, সেজন্য আমি বিয়ে করবো। তো ভীষ্ম বলে আমি বিয়ে করবো না তোমাকে। এবার বলে এটা তো আনফেয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা আমার জন্য, অম্বার জন্য তো ব্যাপারটা সিরিয়াসলি আনফেয়ার। আমরা ভীষ্মকে খুবই ধর্মবান পুরুষ হিসেবেই জানি, কিন্তু এটা যদি খুবই অবজেক্টিভলি দেখা যায়, এটা কিন্তু একেবারেই ঠিক কাজ নয়। যদি আজকের দিনে দাঁড়িয়ে দেখা যায় হুম যে একটা মেয়েকে কিডন্যাপ করে আনার আগে বা তুলে আনার আগে, বলপূর্বক তুলে আনা, শুধু তাই নয়, তুলে আনার সময় এরকম একটা চ্যালেঞ্জও ভীষ্ম করেছিলেন যে কারো যদি ক্ষমতা থাকে আমাকে আটকে দেখান। এবার ভীষ্ম হলো গঙ্গাপুত্র, ভীষ্ম হলো বীরের বীর, তার পরশুরাম তার গুরু, এটা মানে কোনোভাবেই তাকে আটকানোর কোনো প্রশ্ন হলো না। যুদ্ধ করার চেষ্টা করেছিল দু একজন, বাট একেবারে মিজারেবলি ফিল করেছিল। চলে আসা হয়। অম্বা বলে আমার তো বিচার হলো না, আমি তো জাস্টিস পেলাম না, আমি না এখানকার না ওখানকার, আমি কি করব? অম্বা তপস্যা করার কথা ভাবে, তারপর ভাবে যে না, একমাত্র একজনের কাছে গেলে আমি এটার জাস্টিস পেতে পারি, সেটা হলো 7 চিরঞ্জীবীর মধ্যে একজন পরশুরাম, যিনি 21 বার ক্ষত্রিয়দের শেষ করে দিয়েছেন এই পৃথিবী থেকে। তো গিয়ে বলে, এবং পরশুরাম ভীষ্মকে ডাকে, বলে এটা কি হলো, ঠিক হয়নি ব্যাপারটা।
একটা মেয়ের সঙ্গে তুমি এটা করতে পারো না। ওদিকে ততক্ষণে কিন্তু অম্বিকা অম্বালিকার বিয়ে হয়ে গেছে। পরশুরাম আর ভীষ্মর মধ্যে একটা যুদ্ধ হয়। কারণ পরশুরাম বলে যে আমি যেহেতু নিজে একজন ব্রাহ্মণ এবং আমি এটা তো মেনে নিতে পারবো না যে আমার কাছে কেউ জাস্টিসের জন্য এসছে এবং আমি তাকে জাস্টিস দিতে পারলাম না, তো তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, তাহলেই একমাত্র আমি সলভটা মেনে নেব। যুদ্ধ হয়। অবভিয়াসলি সেই সময়কার যুদ্ধ, দিব্যাস্ত্রের মানে একে অপরের সঙ্গে সংঘাত হলে সেটা প্রলয়ের দিকে চলে যেত। শিব সেই সময় এসে বললেন যে এসব করো না, আমি দেখছি ব্যাপারটা। কারণ শিব দেখবি মাঝে মাঝেই সবসময় যত প্রবলেম আছে এসে এসে মাঝে মাঝে শান্ত মনে ডোন্ট ওয়ারি আই এম দেয়ার বলে ঠিক করে দেয়। এবার শিব বলল যে তোমার চিন্তা করতে হবে না, এই জন্মে তোমার কিছু করতে পারবে না তুমি, এটা ফর শিওর, কারণ তুমি একজন মহিলা হিসেবে জন্মেছো। আর ভীষ্মরও ইচ্ছা মৃত্যুর বরদান আছে। ওর বাবা ওই যখন ওই সব করেছিল তখন বাবা বলেছিল তুমি ইচ্ছা মৃত্যু নিতে পারো। বলেছে পরের জন্মে তুমি এই জন্মে তোমার দেহত্যাগ করো, পরের জন্মে তোমাকে আমি একটা মানে অপশন দিচ্ছি যে তুমি ভীষ্মর মৃত্যুর কারণ হবে। এবং ফাইনালি অম্বা শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করে, শিখণ্ডিনী হিসেবে জন্মগ্রহণ করে মাঝখানে একটা রাতের জন্য ওর মধ্যে থেকে ফেমিনিটিটা নিয়ে নেওয়া হয়। কিন্তু যেহেতু সে ফিমেলি, সেজন্য তাকে আক্রমণ ভীষ্ম করতে পারে না এবং ভীষ্ম বুঝতে পারে এটা হলো আমার কর্মফল আমার সামনে। আরেকটা কর্মফলের কথা বলি ছোট্ট করে, এটাও মজার। এটা হলো এই যে জন্মেজয়ের সর্পযজ্ঞের কথা বললাম, বেশ কিছু সাপ তো মারা গেছিল আগুনের ডুবে। আস্তিক মুনি এসে বলেছিলেন যে সব সাপেদেরও বেঁচে থাকার অধিকার আছে এই পৃথিবীতে, এবং আস্তিক মুনি বলেছিলেন এরপর থেকে কোনো সাপ মানুষকে ইচ্ছে করে কোনো ক্ষতি করবে না। আচ্ছা। এবং যেই কারণে আমরা বারবার শুনি এখন অবধি যে সাপ যদি খুব ভয় না পায় তাহলে সে তারা অ্যাটাক করে না, সাপ যদি মানুষ থেকে ভয় পেয়ে অ্যাটাক করে, এরকমই বলা হয়। এই যে এতগুলো সাপ মারা গেল, এরা কারা, এরা কেন মারা গেল? কশ্যপ মুনি, একটু আগে কাশ্যপ মুনির কথা শুনেছিলাম। কশ্যপ মুনি দুই ছিলেন, দুই পত্নী ছিলেন, কদ্রু এবং বিনতা। তো তারা তাদের তখন সেই সময় না খুব বরদানেরও ব্যাপার ছিল, যে তোমার খুশি হলো কেউ বললো বলো কি বর চাই। তো একজন বলল আমার সহস্র নাগপুত্র চাই। আচ্ছা। সেটা কদ্রু বলল। বিনতা বলল আমার ওই সহস্র নাগপুত্রের যত পাওয়ার তার চেয়ে বেশি পাওয়ারফুল দুটো পুত্র চাই। সময় একটা পার্টিকুলার পয়েন্ট আসলো, সেখানে দুজনই ডিম্ব প্রসব করলো। 500 বছর পর তারা গিয়ে, আর এদিকে দুটো হয়েছে, বিনতার দুটো। 500 বছর পর এরা সহস্র নাগ তার থেকে বেরিয়ে এসে মাকে বলল নমস্কার মা, আমরাই তোমার পুত্র, আমরা পাওয়ারফুল নাগ। হলো। বিনতার ডিম তখনও পরিপক্ক হয়নি এবং ফাটেওনি, কোনো সন্তানও বেরোয়নি। বিনতা তো ব্যাপারটা নিতে পারেনি, কি ব্যাপার এটা ঠিক না, একটা ডিম ফাটিয়ে ফেলেছে। এবার দেখেছে সেখানে অর্ধ তৈরি একটা প্রাণ, একটা ভ্রূণ। অবভিয়াসলি যেহেতু দৈব, সে সেই সময় বলল আপনার এই আচরণটা একেবারেই ঠিক নয়, আপনি আমাকে পূর্ণ প্রাণ পেতে দিতে পারতেন, আপনাকে অপেক্ষা করতে হতো। আপনি আরও পাওয়ারফুল মানুষ দুটো পুত্র চেয়েছিলেন, তো আমি তার মধ্যে সেই পাওয়ারটা আমার মধ্যে তৈরি হচ্ছিল, কিন্তু আপনি মাঝখানে আমাকে আটকে দিলেন বলে তাকে অভিশাপ দেয় যে আপনাকে কদ্রুর দাসী হয়ে যেতে হবে, এবং আরেকটা পুত্রকে যদি আপনি আবার পূর্ণভাবে ওকে যদি হতে দেন তাহলে আপনার এই সাপ মোচন করবে। সে বলল ভালো কথা। এবার দুজন মিলে, মাঝখানে আরও গল্প আছে, এবার দুজন মিলে ঘুরতে গেছে। ঘুরতে গিয়ে উচ্চশ্রবা বলে একটা ঘোড়া ছিল, অমৃত মন্থন থেকে উৎপাদিত যে ঘোড়া সেটা, অবভিয়াসলি খুব তেজ সাদা রঙের ঘোড়া। ঐরাবত ওখান থেকে বেরোয়, অনেকেই বেরোয়, কামধেনু ওখান থেকে বেরোয়, সেরকমই উচ্চশ্রবে অশ্বও বেরোয়। তো দেখে খুব খুশি হয়। শর্টে গল্পটা হলো, কদ্রু বিনোদাকে বলে একটা বাজি ধরা হোক। বললো কি বাজি? বলে আমি দেখলাম যে ঘোড়ার লেজটা কালো। বলছে আমি দেখলাম সাদা। বলছে না কালো,
তুমি দেখে আসো। বলে আচ্ছা আজকে বাদ দাও, আজকে তো আর চলে গেল, কালকে দেখবো। কালকে পরদিন আসে, কানে কানে নাগদের বলে দেয় তোমরা গিয়ে কালো নাগ যারা, তারা গিয়ে এভাবে ওর মধ্যে থেকে যাবে, তাহলে কালো মনে হবে, তাহলে আমি ওকে দাসিত্ব করাতে পারবো। এবার যখন গিয়ে দেখে সত্যি দেখে কালো, এবং তখন যখন বুঝতে পারে তখন তারা সাপ পায়, তোমরা জন্মে যাবে বলে একজন রাজা যজ্ঞ করবে, সেখানে তোমরা মারা নিধন যাবে। হবে। ওকে। ব্যাপারটা কিন্তু খুবই খুবই মানে কি বলবো, এতটা মানে পর 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 এত সুন্দর করে পুরোটা মানে ওই আবার কর্ম আর কি, আবার কর্ম। মানে বিনোদাকে যেটা ওর কর্মের জন্য শ্রাপ হলো যে তুমি দাসী হতে হবে, তো ওটা দাসী হতে হলো, কিন্তু উপায়টা কি যে ওই যে সাপরা ছিল তাদেরকে ঘোড়ার লেজের মধ্যে হতে হবে, কিন্তু তারা যে এই ভুল কাজটা করেছে তার জন্য তাদেরও সাপ পেতে হচ্ছে পরে গিয়ে। হ্যাঁ, কারণ এই যজ্ঞে। সাপ মোচনটা কে করলো, সেটা হলো সেকেন্ড ডিম থেকে বেরোনো বাচ্চাটা। সে হলো গরুর। ওকে। গরুর হলো বিনোদার দ্বিতীয় পুত্র, যে নাকি একটা অত্যন্ত পাওয়ারফুল একটা ক্রিয়েচার বলা যায়। সেই অর্থে ও তো মানুষ ছিল না, ও তো উড়ে বেড়াতো। তো এই হলো একটা গল্প। এরকম মানে হাজার হাজার গল্প আছে বোধহয় ভেতরে, কত রকম গল্প, এবং প্রত্যেকটাই এই কর্মফলের ব্যাপার। হুম। এবং সাপ মোচন, বর, প্রত্যেকটা গল্পেরই একটা করে পরবর্তী রেফারেন্স পাই আমরা, সেটাও খুব ইন্টারেস্টিং। তাহলে আজকে আমরা বেসিক্যালি অনেক জায়গায় গেলাম আর কি। হ্যাঁ, অনেকগুলো ছোট 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 ছোট, হ্যাঁ, হ্যাঁ। রামায়ণও মাঝখানে বলে ফেললাম হ্যাঁ। একটুখানি, মহাভারতের তো অনেকগুলো ছোট ছোট গল্প হলো। তো নেক্সট তাদেরকে আমরা একটু অর্গানাইজ করি, নইলে যারা শুনছেন তাদেরও একটু অসুবিধে হবে কিন্তু একদম অবশ্যই। বুঝতে। হ্যাঁ, তারাও তাই না? ভাববেন যে আমার তো হচ্ছে অসুবিধে পুরোপুরি, হ্যাঁ, ও বলে যাচ্ছে, তার মাঝখানে আমারও কিছু কিছু মাথায় আসছে, বলতে পারছি না। তো নেক্সটটা থেকে অর্গানাইজ করতে হবে ব্যাপারটাকে, কিন্তু মোটামুটি বোধহয় আমরা একটা ধারণা দিতে পারলাম যে এপিকে আমরা কি করতে চলেছি। হুম। আমরা বিভিন্ন এপিক গল্প বা মহাকাব্য বা মিথোলজির গল্পগুলোকে আমাদের মতো করে আমরা গল্পটা বলবো। হ্যাঁ, এবং সেটার সবচেয়ে বড় কথা যেটা আপনাকে বললাম, সেটা হলো ধর্মের সঙ্গে আমাদের এই সোল কানেকশন এপিককে কানেক্ট করবেন না প্লিজ। কারণ আমরা এখানে গল্পটা গল্প বলার জন্য বলবো, এবং অবভিয়াসলি খুবই ইম্পর্ট্যান্ট কথা সেটা হলো সারা পৃথিবীর বিভিন্ন লোক বলেছেন যে মহাভারত যা নেই মহাভারতে তা নেই ভারতে, বা মহাভারতের মধ্যে যা যা আছে তা ভারতের সব কিছুই নাকি, আমরা যা যা ঘটে সবই নাকি মহাভারতে আছে। এটা যদি আমরা সত্যি মানি বা না মানি, একটা জিনিস তো আমরা মানতেই পারি, সেটা হলো মহাভারত থেকে আমাদের প্রচুর শেখার জায়গা আছে, এবং মহাভারত থেকে প্রচুর লাইফ লেসন নেওয়ার জায়গা আছে। কারণ এমন এমন সিচুয়েশন মহাভারতে সত্যি সত্যি ঘটেছে, যেগুলো কিন্তু আমাদের লাইফেও ঘটতেই পারে কোনো সময়। মানে যদি আমরা খুবই লজিক্যালি, এবং সেটা যদি খুব ঘটনার আঙ্গিকে দেখি। হ্যাঁ, তো তুই যেমন মহাভারত নিয়ে করবি, তেমনি আমার ইচ্ছে আছে আমি একটু অন্যান্য মিথোলজি নিয়ে, স্টার্টিং উইথ রামায়ণ এবং পুরাণ, বাট অলসো গোয়িং টু ইন্টারন্যাশনাল মিথোলজি, সেগুলো নিয়ে একটু কাজ করি। কারণ দেখুন, মিথোলজির নামে বা মিথোলজিস্টের নামে যেটা চলছে না, সেটা কিন্তু মিথোলজি নয়, তার আরও ডিপে ঢুকে আরও অনেক কিছু বলার জায়গা আছে বলে মনে হয়। সেটা আপনাদের উপরেই ছেড়ে দেবো, আমরা শুধু গল্পগুলো বলবো, তার থেকে আমাদের কি মনে হয় সেটুকু বলবো। রামায়ণ নিয়ে যেমন একটা নোংরামি চলছে, আমি বলবো সেই নোংরামি থেকে বেরিয়ে আসা দরকার। কাজের আমি নিচে দেখেছি ইন্দোনেশিয়াতে রামায়ণ হচ্ছে, যেখানে হনুমান রাবণকে মারছে, এবং ওরা খুব খুব ভক্তি শ্রদ্ধা নিয়ে সেই রামলীলা করছে। হ্যাঁ, তো এই গল্পগুলো আমরা জানবো না কেন? ঠিক, আমরা বিভিন্ন ক্রিটিক্যাল ভার্সনের গল্প বোঝার চেষ্টা করবো এপিকে। মহাভারতের বেসিকটা, যেটা বেসিক দিয়ে তো শুরু করবোই আমরা। আর মহাভারত এত বড়, এত লম্বা, আমরা জানি না ঠিক পুরোটা কভার করে উঠতে পারবো কিনা, বাট যতটা পারা যায়। এর পরের এপিসোড থেকে আমরা আদি পর্ব নিয়ে শুরু করব, তারপরে মাঝে 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 আমরা অন্যান্য কিছুও বলবো, আবার মহাভারত নিয়েও বলবো। তো আরেকটা মাঝখানে বলে দিই, আপনাদের যেগুলো মনে হবে যে এটা নিয়েও আলোচনা করতে পারেন এপিকে, হ্যাঁ বলবেন প্লিজ। আমরা কিন্তু তাহলে পরে চাইবো যে সেগুলো নিয়েও যতটা চর্চা করা সম্ভব, এটা আপনাদের প্লেস,
আমরা সবাই মিলে একসাথে এই জার্নিটাতে রয়েছি। একদম। সো প্লিজ কমেন্ট অন দ্যাট। এবং আমরা মহাভারতের কোনো গল্প, কোনো অজানা জিনিস জানার ইচ্ছা থাকলে বা অন্য কোনো সাজেশন থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। কারণ যেটা প্রেমাশিস বলল, এই জার্নিটা শুধু আমি আর প্রেমাশিস একা করছি না, আমাদের সঙ্গে আপনারা অনেকে আছেন। আস্তে আস্তে এই পরিবারটা বড় হচ্ছে। আরেকটা কথাও বলে দিই, সেটা হলো মেম্বারশিপটা চ্যানেলে চালু আছে অলরেডি, এবং আপনারা যথেষ্ট এগিয়ে এসে মেম্বারশিপ নেওয়া শুরু করেছেন, সেটার জন্য থ্যাংক ইউ। এবং আমি যারা অলরেডি মেম্বারশিপ নেননি তাদেরকেও বলতে পারি, মেম্বারশিপ অবশ্যই একবার কনসিডার করে দেখতে পারেন, কারণ তাহলে আমাদের চ্যানেলটাও একটু সাপোর্ট পায় এবং আপনারাও কিছু মেম্বারশিপ বেনিফিটস পান। তার মধ্যে একটা বেনিফিট তো অবশ্যই, কিছুদিন পর আমরা মেম্বার অনলি কিছু ভিডিওস আনবো, সেটা শুধুমাত্র মেম্বারদের জন্য থাকবে, বা যেই ভিডিওগুলো আমরা আনবো তার আর্লি অ্যাক্সেস মেম্বাররা পাবেন। এই অবধি বলে আজকের এপিসোড এখানেই শেষ করা যাক। তাহলে সোল কানেকশন এপিকের আরও এপিসোড আসবে, আপনারা জানাবেন কেমন লাগলো আমাদের এই নতুন ইনিশিয়েটিভটা। ততক্ষণ দেখতে থাকুন, সাথে থাকুন। পরের এপিসোডে দেখা হচ্ছে। পরের এপিসোডে আমরা আরও ডিটেলে মহাভারতের মধ্যে ঢুকবো। আজকে বেশ কিছু ছোট ছোট গল্প অ্যাড্রেস করার চেষ্টা করলাম, কিছু কানেকশন দেওয়ার চেষ্টা করলাম। আমি জানি না পুরোটা ক্লিয়ার হলো কিনা বা পুরোটাতে আপনাদের কিছু প্রশ্ন থেকে গেল কিনা। আশা করি এর পরের এপিসোডগুলোতে সেই প্রশ্নগুলোর উত্তর তো অবশ্যই দিতে পারবো। গল্প বলতেও ভালো লাগে, গল্প করতেও ভালো লাগে, আপনাদের সঙ্গেও আড্ডা মারতে ভালো লাগে। সো দেখা হচ্ছে পরের এপিসোডে। সোল কানেকশন এপিক কেমন লাগছে সেটা নিচে জানাতে ভুলবেন না। ততক্ষণ টাটা, অ্যান্ড স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ knowledge is power and positivity is everything. টাটা।